আলোঘর প্রকাশনা নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন। আশা করছি আগামী কিছুটা সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, এই অনুষ্ঠানে আমরা কথা বলি দেশের বরেণ্য মানুষদের সঙ্গে। আমরা শুনি তাদের বর্ণাঢ্য জীবনের কথা, কর্মজীবনের কথা, ব্যক্তি জীবনের কথা। তারই ধারাবাহিকতায় আজ আমরা যার সঙ্গে কথা বলবো তিনি ফারুক মঈনুদ্দিন। তিনি লেখক, তিনি ব্যাংকার। ভাইয়া কেমন আছেন? ভালো, ধন্যবাদ আপনাকে। আমরা কথা শুরু করি একজন মানুষের শৈশব থেকে, কারণ আজকে যে তিনি প্রতিষ্ঠিত, সেই প্রতিষ্ঠা হওয়াটা কিন্তু সময়ের ব্যাপার। অর্থাৎ একটা বড় সময় ধরে তিনি নিজেকে তৈরি করেছেন, তারপর প্রতিষ্ঠিত হয়েছেন। শুরুটা একটু জানবো, কোথায় জন্মগ্রহণ করেছেন, শৈশবটা কেমন ছিল? ইনফ্যাক্ট আমার জন্ম চট্টগ্রামে, কিন্তু আমার চট্টগ্রামের সেই শৈশবের আগের স্মৃতিটা নেই। কিন্তু আমার বাবা যেহেতু সরকারি চাকরি করতেন, আমরা বিভিন্ন জায়গায় থেকেছি চট্টগ্রামের বাইরে। আবার যখন কৈশোর আসে তখন আমরা চট্টগ্রামে ফিরে আসি। তখন আমি কিছুদিন চট্টগ্রামে ছিলাম আমরা আমাদের পারিবারিকভাবে। তারপরে আবার আমি ঢাকায় চলে আসি। ঢাকা থেকে আমার এসএসসি পরীক্ষা আমি ঢাকা থেকেই দেই, মধ্যজিল সরকারি স্কুল বালক বিদ্যালয় থেকে। আবার আমি চট্টগ্রামে ফিরে যাই আমার এইচএসসি করার জন্য। তো সুতরাং আপনি যেটা জানতে চাইছেন, আমার নিরবিচ্ছিন্ন কোনো শৈশব কিন্তু কৈশোরের এক জায়গায় থাকার সুযোগ হয়নি। কমপক্ষে 3টি জেলায় থাকার কারণে আমার ওই সময়ের মধ্যে হয়তো আমি অনেক কিছু দেখেছি যেটা হয়তো আমাকে পরবর্তীতে সহায়তা করেছে আমার মানসিক গঠনে, আমার পেশাগত জীবনে, কিংবা আমার শিক্ষাগত জীবনে, কিংবা আমার ক্রিয়েটিভ জীবনে হয়তো সহায়তা করেছে আমাকে। এইটুকু আমি বলতে পারি। ওই সময়টা একটা পড়াশোনার সময় থাকে, হয়তো এই সময়ে এসে বা এই যুগটা এসে আমরা পড়াশোনার সময়টা কিছুটা হারিয়ে ফেলেছি। কিন্তু তখন আপনারা পড়তেন বা আপনার সমসাময়িকরা পড়তেন, কি ধরনের পড়ার পরিবেশ ছিল বা কি পড়তেন মূলত ওই সময়টায়? আমরা যখন চট্টগ্রামে থাকি, আমি তখন হাই স্কুলের গণ্ডি পেরোইনি, তখন কিন্তু আমার বড় ভাই বোনরা সবাই ঢাকায় পড়াশোনা করতেন। কেউ ইডেনে পড়তেন, কেউ ঢাকা মেডিকেল কলেজে পড়তেন, কেউ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়তেন, কেউ ঢাকা কলেজে পড়তেন। ভাই বোনদের সবাই ঢাকায় থাকতেন। তারা যখন গ্রামের বাড়িতে আসতেন তখন তাদের একমাত্র উপহার ছিল আমাদের জন্য, ছোট ভাইদের জন্য, বই। এখন পর্যন্ত বজায় আছে। এবং আমি মনে করি যে আমার যে পড়াশোনার প্রতি আগ্রহ, বই পড়ার প্রতি আগ্রহ, সেটি স্কুল লেভেল থেকে জন্মেছিল। এবং আমি দেখতাম যে আমার বড় চাচাতো বোনদের যেসব র্যাপিড রিডার থাকতো, তাদের বই আমি পড়ে ফেলতাম গোগ্রাসে 8-9-এর ছাত্র থাকা অবস্থায়। সুতরাং ওই সময় থেকে আমার পঠন পাঠনের প্রতি একটা আগ্রহ জন্মায়, সেটি হয়তো এখনো বজায় আছে। আচ্ছা, যখন আরেকজনের বই পড়া হয় তখন নিজের মধ্যে লেখক হওয়ার একটা ইচ্ছে থাকে, একবারে গোপন ইচ্ছা, সুপ্ত ইচ্ছা। ওই সময়টা ছিল কিনা এই ইচ্ছেটা আপনার? ছিল। কারণ যে এইসব লেখা যখন পড়তাম তখন আমার মধ্যে সুপ্ত বাসনা ছিল আমি কখন এরকম লিখব। এবং আমি যখন ক্লাস 9 কিংবা 10-এ পড়ি তখন আমার প্রথম একটা ছড়া ছাপা হয় ইত্তেফাকের কচিকাঁচার আসরে, এটা স্কুল লেভেল থেকে। তারপরে আমি যখন কলেজে পড়ি, আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে আমার প্রথম গল্প ছাপা হয়, তখন বড়দের গল্প, কচিকাঁচার আসরে না, তখন বড়দের গল্প ছাপা হয় দৈনিক বাংলায় 1978 সালে। তো তখন থেকে কিন্তু আমার আসলে ওই একদম ছোটোবেলা থেকে বই পড়তে পড়তে লেখক হওয়ার যে একটা সুপ্ত বাসনা ছিল, সেটা কিন্তু শুরু হয়েছিল ওই সময় থেকে। এবং সেটা পরবর্তী সময়ে এটা বিকাশ লাভ করে এবং আমি কিছু নিজেকে প্রকাশের কিছু মাধ্যম খুঁজে পেয়েছিলাম, সেটা আমাকে অনেকখানি হেল্প করেছে আজকের জায়গায় পৌঁছানোর জন্য। তো আপনি একজন লেখক, অনেকগুলো মানুষের মধ্যে আপনার দিকে কীভাবে তাকাতো? না, এই ইস্যুটা কিন্তু আপনি যেটা বলছেন তার মধ্যে একটু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে আমরা তখন যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন আমাদের একটা গ্রুপ ছিল, সিম্ফনি নামে আমরা একটা কাগজ বের করতাম, আমরা সবাই কবিতা লেখার চেষ্টা করতাম, তার মধ্যে আমিও ছিলাম। তো আপনি জানেন বাঙালি মাত্রই সবাই শুরু করে কবিতা দিয়ে, যেটা আমিও শুরু করেছিলাম। আর একটু আগে থেকে শুরু করে ছড়া দিয়ে। হ্যাঁ, ছড়া দিয়ে, কিন্তু পরবর্তী কবিতা লেখার ব্যর্থ চেষ্টা করেছি আমি। যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই তখন আমাদের একটা বড় গ্রুপ, বিভিন্ন বিভাগ থেকে এসে, আমি তো অর্থনীতি বিভাগের ছাত্র ছিলাম, বাংলার ছিল, সাংবাদিকতা ছিল, অনেকে গিয়ে একটা গ্রুপ করলাম সিম্ফনি, সবাই আমরা কবিতা লিখতাম। তো এর মধ্যে থেকে আমার যখন একটা গল্প ছাপা হয়ে যায়, আমাদের বন্ধুদের সবাই যখন কবিতা প্রকাশের জন্য উন্মুখ, তাদের কারো কবিতায় কোনো জাতীয় দৈনিকে ছাপা হয় না, আমার একটা লেখা ছাপা হয়ে গেল জাতীয় দৈনিকে।
তখন থেকে আমি চিন্তা করলাম যে এটা কবিতা হয়তো আমাকে দিয়ে হবে না। তখন আমি মনোনিবেশ করলাম গল্পে, এবং অনেক পরে আমার বন্ধুদের লেখা ছাপা হওয়া শুরু হয়। কিন্তু বন্ধুদের মধ্যে যারা একসাথে শুরু করেছিলাম কবিতা লেখা, তাদের মধ্যে প্রথম লেখা যেহেতু আমার ছাপা হয়, ন্যাচারালি আপনি যেটা জানতে চাইছেন এটা ভাব ছিল। পরবর্তী সময় এমন হয়েছে, একই সপ্তাহে 2টা কাগজের একই সাপ্লিমেন্টে, সাপ্তাহিক সাপ্লিমেন্টে আবার 2টো গল্প একই পাশাপাশি ছাপা হয়, একটি ইত্তেফাক, একটি দৈনিক বাংলায়। সেটা কিন্তু আমাকে একটা বিশাল একটা কি বলবো মাইলেজ দিয়েছিল বন্ধুদের কাছে, যে একই সপ্তাহে 2টো কাগজে 2টো গল্প ছাপা হয়েছে আমার। এরকম দিনও গেছে আমার ওই সময়ে। তো সুতরাং আপনি যেটা জানতে চাইছিলেন অবশ্যই ভাব একটা ছিল, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। লেখা তো প্রকাশিত হলো পত্রিকায়, কিন্তু একজন লেখক পত্রিকায় লিখে শুধু তৃপ্ত হন না, তার বই প্রকাশ করতেই হবে। বই প্রকাশ করার চিন্তা কখন মাথায় ঢুকলো এবং কিভাবে বই প্রকাশ করলেন? এটার একটা ইতিহাস আছে। আমি তখন আমি আমার অফিসের কার্য উপলক্ষে আমি যখন সিলেটে পোস্টেড, কত সালে? 1988 সালে। 89 সালে সিলেটে যান সৈয়দ শামসুল হক, তার সাথে পরিচয় হয় আমাদের অফিসে, উনি এসেছিলেন। তাকে কথা প্রসঙ্গে জানাই যে আমিও গল্প টল্প লিখি। তো তিনি বললেন যে আমি কোথায় লেখেন, আমি যে বিভিন্ন পত্রিকা ছাপা হয়। তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে উনি তো সবাইকে আপনি বলতেন, বলছে আপনার কি কোনো বই আছে? আমি বলছি আমার কোনো বই নেই, আর আমার মতো অখ্যাত লেখকের বই কে ছাপবেন? তিনি তখন একটি খুব অমোঘ বাণী বলেন, যেটা মগ বলি, যে কারণে যিনি আমার একটা দৃষ্টি খুলে দিলেন। তিনি বললেন, একজন লেখকের একটি বই থাকলে তিনি বুঝতে পারেন তিনি কোথায় দাঁড়িয়ে আছেন। ঠিক এইভাবে বললেন। বিচ্ছিন্নভাবে পত্রপত্রিকা ছাপা হওয়া লেখা দিয়ে তাকে ঠিক জাজ করা যায় না। একজন লেখকের একটি বই থাকা দরকার। তখন আমি চিন্তা করলাম যে উনি ঠিকই বলেছেন, আমরা অনেকগুলো বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো গল্প আছে, একটি বই হওয়া যায়। তখন আমার এক বন্ধু, তিনি একটা নতুন পাবলিকেশন শুরু করেছিলেন, তার নাম ফয়জুল লতিফ চৌধুরী, অনেকে চেনেন তাকে। তিনি বললেন যে ঠিক আছে আমরাই বের করবো প্রথম বই, আমার বই। তারা বইটা বের করলেন। 1989 সালে আমার প্রথম বইটা বের হয়। প্রথম বই প্রকাশের যেটা আপনি জানতে চাইবেন যে কেমন অনুভূতি হয়েছিল, এটা ঠিক বোঝানো যাবে না কেমন অনুভূতি হয়েছিল। প্রথম গল্প ছাপা হওয়াটা যেরকম, প্রথম বই প্রকাশের অনুভূতি একই রকম। কিন্তু আমার যেটা উনি সৈয়দ শামসুল হকের কাছে আমি কৃতজ্ঞ, তিনি যদি আমাকে সেদিন না বলতেন, একজন লেখকের বই না থাকলে তিনি কোথায় দাঁড়িয়ে আছেন বোঝা যাবে না, তাহলে তো আমি এই বইটা বের করার ওই সময় ভাবতাম না। তখন আমি ভাবতাম যে আমার বই কে বের করবে, আমার মতো অখ্যাত লেখকের সন্তান যদি দুর্বল স্বাস্থ্যের হয়, কিন্তু প্রথম সন্তান তো তার প্রতি যে মমত্ব থাকে সেটাকে অস্বীকার করা যায় না। প্রথম সন্তানের নাম কি ছিল? বইয়ের স্রোত, বইটির নাম। এটা পরবর্তী সময়ে অনেক বছর পরে এটির একজন 2020 সালে একজন পাবলিশার এই বইটাকে পুনঃপ্রকাশের আগ্রহ দেখানোর পরে এটা সেকেন্ড এডিশনে বেরিয়েছে অনেক বছর পরে। আচ্ছা, ভ্রমণ কাহিনীর বিষয়ে একটু আসি। ভ্রমণ কাহিনী লেখাটা সবার দ্বারা হয়ে ওঠে না কেন? একটা জায়গায় হয়তো সবাই যান, কিন্তু একজন লেখক যেই চোখে দেখেন, সাধারণ মানুষ সেই চোখে দেখেন না। আপনার সেই চোখটা কখন থেকে মনে হলো যে তৈরি হয়েছে লেখকের চোখ? এটির একটা ব্যাকগ্রাউন্ড বলি। ব্যাকগ্রাউন্ড আমি যখন আমার চাকরির সুবাদে আমি যখন প্রথম মুম্বাইতে আমার চাকরিটা আমি ট্রান্সফার হই মুম্বাইতে 1999 সালের শেষ দিকে, তখন আমাকে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে আমি মুম্বাই গেলে যাতে আমি একটা রেগুলার একটা লেখা মুম্বাই থেকে পাঠাই। আমি শুরু করেছিলাম এই 99 সালের ডিসেম্বর থেকেই মুম্বাইয়ের চিঠি নামে। এটা দীর্ঘ 5 বছর মুম্বাইয়ের চিঠি ছাপা হয় প্রথম আলোতে। তো এই লেখাগুলো কিন্তু আমি যখন দেশে ফিরি 2004 সালে, তখন আমি বুঝতে পারি এই লেখাগুলো কিন্তু অনেক লোকে আমার ওই লেখার মাধ্যমে আমাকে চেনেন। বিভিন্ন জায়গায় নাম বলার পরে বলে যে আপনি কখনো মুম্বাই ছিলেন কিনা, তখন বুঝতে পারি যে আসলে ওই লেখাটি ব্যাপক পাঠক প্রিয়তা পেয়েছিল। ওই সময় থেকে আমার ভ্রমণ কাহিনীর লেখার একটা কি বলবো আগ্রহ না বলেও একদম দক্ষতা জন্মায়। তারপর আমি 2003 সালে যখন প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে যাই, 2003 সালে ফিরে এসে আমি ভাবলাম যে এগুলো লিখি।
তখন আমি এই প্রথম সত্যিকার অর্থে ভ্রমণ কাহিনী যদি প্রথম শুরু করি, তার নির্ঘুম নিউ ইয়র্ক নামে আমার একটা বই আছে। এটা 2003 সালে যাওয়া, কিন্তু পরে দেশে ফেরে 2005 সালে বেরোয়। একই সব বছরে ওই যে মুম্বাইয়ের চিঠিটা মোহিনী মুম্বাই নামে বই হিসেবে বেরোয়। এই দুটো বই একই বছর পাশাপাশি ছাপা হওয়ার কারণে আমার ভ্রমণ কাহিনী লেখার বিষয়ে প্রকাশক মহলের মধ্যে একটা আগ্রহ জন্মায়। তারপর থেকে প্রকাশকদের একটা তাড়া থাকে যে একটা ভ্রমণ কাহিনী দেন। এইভাবে কিন্তু আমি আস্তে আস্তে আমার ভ্রমণ কাহিনীগুলা অধিকাংশ প্রকাশক চেয়ে নিতেন কিংবা তাড়া দিতেন। আফ্রিকা গেলাম, আমি আফ্রিকার মাসাই মারার প্রান্তরে বই লিখলাম, একই প্রকাশক। বিভিন্ন জায়গায় যখন যাই তখন প্রকাশকদের একটা তাড়া থেকে একটা বই দেন আমাদেরকে। ওইভাবে ভ্রমণ কাহিনীর বই কিন্তু আমার গল্পের বইয়ের সংখ্যা থেকে ছাড়িয়ে গেছে। আচ্ছা, একটা প্রশ্ন এটা মনে ঘোরে সব সময়। একজন লেখক যখন ভ্রমণ কাহিনী লিখবেন বলে কোথাও যান, তো কোথাও গেলে লেখার চিন্তাটা মাথায় ঘুরে সেই বিষয়টাকে তিনি উপভোগ করতে পারেন কিনা আদৌ, নাকি লেখার চিন্তায় তিনি অন্য একটা জগতে থাকেন? কিন্তু ওইভাবে কিন্তু আমি কখনো যাই না। কিন্তু আমি যখন কোথাও যাই আমার মাথায় থাকে আমি লিখবো এখানে, তখন আমি দেখার চেষ্টা করি, আর সবাই যেটা দেখেননি সেটা আমি দেখব। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্ক অনেকে গেছেন, আমিও গেছি। আমি সেন্ট্রাল পার্ক সম্পর্কে যখন প্রথম দেশে এসে লিখি, আমার অনেক পরিচিত লোক বলেছেন যে আমরা সেন্ট্রাল পার্কে অনেকবার গিয়েছি, কিন্তু আমরা কখনো এইভাবে দেখিনি। তার মানে হচ্ছে যে আমি হয়তো অন্যভাবে দেখি লেখকের দৃষ্টিতে। কিন্তু আমার মাথায় কখনো ছিল না আমি সেন্ট্রাল পার্ক নিয়ে লিখবো। সুতরাং এই ব্যাপারটা কিন্তু আমার মাথায় থাকে না। কিন্তু আমি আমার স্বাভাবিক পর্যবেক্ষণ এমন কিছু দেখার চেষ্টা করে যেটা সবাই দেখে না। ওইখান থেকে তো একটা অন্যরকম ব্যাপার আসে, কিন্তু আমার মাথায় ওটা থাকে না যে আমি গিয়ে ভ্রমণ কাহিনী লিখবো। আমি অনেক দেশে গেছি, তার উপরে কখনো লিখি নেই, তাই তো মাথায় ছিল না। লেখার জায়গাটা নিয়ে অনেকক্ষণ কথা হলো। এবার যদি পুরস্কারের জায়গায় আসি, গুরুত্বপূর্ণ পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার আপনি পেয়েছেন। পুরস্কার প্রাপ্তির ওই সময়টা সম্পর্কে একটু জানবো, যখন আপনি মনোনীত হলেন বলে জানলেন। ইনফ্যাক্ট বাংলা একাডেমি পুরস্কার পাওয়ার আগে আমি আরেকটা পুরস্কার পেয়েছিলাম, সেটা হচ্ছে আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার 2011 সালে। এবং আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার সে বছর প্রথম চালু হয়, এবং পেয়েছিলাম আমি এবং সৈয়দ শামসুল হক। আমি পেয়েছিলাম একটা অনুবাদের জন্য, সৈয়দ শামসুল হক পেয়েছিলেন তার জলেশ্বরীর উপরে একটা বইয়ের উপরে, এবং এটা প্রথম পুরস্কার ছিল। এবং এটা আগে কখনো ঘটেনি, পরেও ঘটেনি। এই পুরস্কারটা ঘোষণা হওয়ার পরে এটা মহাখালী ফ্লাইওভারের উপরে একটা বড় হোর্ডিংয়ে আমার ছবি এবং শামসুল হকের ছবি দিয়ে 1 মাস একটা হোর্ডিং ছিল, বিশাল, আইএফএসি ব্যাংক পুরস্কার। সুতরাং সেটি ছিল আমার জীবনের প্রথম পুরস্কার। এবং এই পুরস্কারটি পাওয়ার বিষয়ে আমি একটু বলি। ওরা আইএফএসি ব্যাংক যখন এই পুরস্কারটি দেয়, ওরা এতই গোপনীয়তা রক্ষা করে। পুরস্কারটি যখন ঘোষণা হয়, আমাকে জানানো হয়, তা আমি তখনও ঘোষণা হয় না, আমাকে জানানো হয়। আমি জিল্লুর রহমান সিদ্দিকীর সাথে আমার রোজ পার্কে হাঁটতে গেলে দেখা হতো। আমি বললাম যে স্যার, আমি একটা খবর দিই আপনাকে, আমি এই বছর পুরস্কারটা আমাকে দেওয়া হচ্ছে। জিল্লুর রহমান সিদ্দিকী একটু হাসলেন, হেসে বললেন, আমি জানি তো। আমি, স্যার আপনি জানেন মানে? বলছে, আমি ছিলাম বিচারকদের একজন। আমি অবাক হয়ে গেলাম, ওনার সাথে আমার রোজ হাঁটতে গেলে দেখা হয়, উনি একদিনও বলেন নাই যে আপনার বইটা এখানে আছে কিংবা। তখনই বুঝলাম যে গোপনীয়তা তারা রক্ষা করেন, এটি যথার্থ অর্থে রক্ষা করেন। তিনি আমাকে বলেন না ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত। তো ওই পুরস্কারটা আমি প্রথম পাই। তো ওইটা ছিল অনেক কি বলবো একেবারে অপ্রত্যাশিত একটি পুরস্কার। এরপরে বাংলা একাডেমি পুরস্কার বিষয়টা যদি আপনি বলেন, যেটা আপনি জানতে চাইছিলেন, ইনফ্যাক্ট বেশ কয়েক বছর ধরে আমার বাংলা একাডেমি পুরস্কার পাওয়া নিয়ে কথা হচ্ছিল। আমি জানি নাম যাচ্ছে, হ্যাঁ, সম্ভাব্য তালিকা, হ্যাঁ, তালিকায় ছিল। কিন্তু যে বছর সত্যিকার পাওয়ার কথা, সেই বছর দেখলাম যে বাংলা একাডেমির তৎকালীন ডিজি সবগুলো ক্যাটাগরি বাদ দিয়ে খুব কমিয়ে দিলেন। সেই বছর পেলাম না, পরের বছর পেয়েছি। তো সুতরাং এটা একটা ওভারডিউ ছিল বলে আমি খুব খুব বেশি যে হঠাৎ করে অবাক হয়ে গেলাম যে পেয়ে গেলাম, এরকম না। এটা পাওয়ার কথা ছিল অনেক আগে আমার। সুতরাং আমার প্রথম সত্যিকার বিস্ময়ের ব্যাপারটা ছিল আইএফএসি পুরস্কারটা নিয়ে। এই বই নিয়ে একটু ভিন্ন কথা। আমাদের যারা পৃষ্ঠপোষক আলোকর প্রকাশনা, তাদের একটা কার্যক্রম আছে, স্কুলে স্কুলে বই মেলা। আপনি বিষয়টা হয়তো জানেন না, জেনে থাকলেও একটু আপনার মন্তব্য শুনবো। কার্যক্রমটা কেমন বা আপনার দৃষ্টিতে কেমন?
ইনফ্যাক্ট আমি এর সম্বন্ধে সামান্য একটু জানি। আলোকর প্রকাশনা সম্বন্ধে যতটুকু আমি জেনেছি সেটি হচ্ছে তারা স্কুল লেভেলে ছাত্রছাত্রীদেরকে বই পড়ার জন্য উদ্বুদ্ধ করার জন্য তারা বিভিন্ন ধরনের তাদের কিছু উদ্যোগ আছে, এবং আমি যেটা মনে করি সেটা সবচেয়ে প্রয়োজনীয় উদ্যোগ। কিছু বড় পাবলিশার আছে, তারা ইউনিভার্সিটি লেভেল কিংবা অনেক কর্পোরেট জায়গায় গিয়ে তারা বইয়ের মেলা করেন, কিন্তু আলোকর যেটা করছে সেটা আমি বলবো সম্পূর্ণভাবে অন্য ধরনের ব্যাপার। বিকজ আমাদের এখনকার কিশোর কিশোরীদের ওই সময় থেকে যদি বইয়ে পড়ানোর জন্য একটু মানে উদ্বুদ্ধ করা যায়, সেটি হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয়, যেটা আমি নিজেকে দিয়ে ফিল করি। যে আমি যখন ক্লাস 8-9 ছাত্র থাকা অবস্থায় স্কুল লাইব্রেরি থেকে বই নিয়ে আমার মাকে পড়তে দিয়ে সেটা আমিও পড়তাম, ওই সময় থেকে যে বইয়ে পড়ার প্রতি একটা আগ্রহ জন্মেছে সেটা যেটা এখনও যায়নি, এখনও অমলিন সেই আগ্রহটা। এই কাজটি যদি আলোকর প্রকাশনা সত্যিকার অর্থে করতে পারেন এবং স্কুল লেভেলের ছাত্রছাত্রীদেরকে বই পড়ার জন্য উদ্বুদ্ধ করার জন্য যা যা করা সবই করতে পারেন, তাহলে এটা এর চাইতে ভালো কাজ আর কিছু হবে না। বিকজ তাদেরকে কিন্তু ওই সময় কিন্তু তাদের মনোগঠনটা হয়, ওই সময় তাদের মানসিক গঠনটা যখন হয়, তখন যদি তাদেরকে বইয়ের প্রতি আকৃষ্ট করা যায়, এটা কিন্তু তাদের পরবর্তী জীবনে তাদের এই পুরা জীবনটার উপর একটা ছাপ ফেলবে। আলোকর প্রকাশনা যদি এটা করতে পারেন এবং চালিয়ে যান, যেহেতু আপনি বলছেন তারা করছেন, আমিও জানি তারা করছেন, এটা যদি তারা চালিয়ে যেতে পারেন, যে কোনো ধরনের পৃষ্ঠপোষকতা তারা চালিয়ে নিতে পারেন, বিভিন্ন অর্গানাইজেশন আছে। সুতরাং বিভিন্ন অর্গানাইজেশনের পৃষ্ঠপোষকতা নিয়ে তারা যদি চালিয়ে যেতে চান, আমি মনে করি এটা বাংলাদেশের তরুণ কিশোর কিশোরী পাঠক পাঠিকাদের জন্য বিশাল একটা কাজ হবে, যেটা ভবিষ্যতে তাদের মনোগঠনে সহায়তা করবে। আপনি নানা ধরনের যে লেখা লিখছেন, কিন্তু প্রকাশকরা সবচেয়ে বেশি চান কোনটা আপনার কাছে এখন? এখন প্রকাশকরা অবশ্যই দুই ধরনের লেখা চান। প্রথম চান উপন্যাস এবং ভ্রমণ এবং অনুবাদ, এই 3 ধরনের লেখা বেশি চান। যেমন ধরেন এই মুহূর্তে আমার কাছে কমপক্ষে 5 থেকে 6টা বই বের করার ম্যাটেরিয়ালস আছে। এখন গত লাস্ট ইয়ারে যে বই নর্মালি বইমেলার আগ থেকে 4-5 মাস আগ থেকে প্রকাশ করে আমার সাথে যোগাযোগ করা শুরু করেন যে এবার কী বই দেবেন। এই বছরই প্রথম দেখলাম এই 24-এ যে বইমেলা হলো, 25-এ যে বইমেলা হলো, 24-এর সেপ্টেম্বর অক্টোবর থেকে আমার সাথে যোগাযোগ করার কথা, কিন্তু দেখলাম যে কেউই যোগাযোগ করেনি। তবুও 25-এর বইমেলা একটি মাত্র বই আমার বেরিয়েছে অনুবাদ। এটা হওয়ার পরে এখন প্রকাশকরা কেউ কেউ আমার সাথে যোগাযোগ করছেন, কেউ অনুবাদ চাইছেন, কেউ ভ্রমণ চাইছেন, বিভিন্ন এখনও কিছু হয় না, কিন্তু আমার কাছে কমপক্ষে 5 থেকে 6টি বইয়ের মেটেরিয়ালস রেডি আছে। 1-2জনের সাথে কথা হয়েছে। সুতরাং বেশি চান, আপনি যেটা বললেন, বেশি চান ভ্রমণ, উপন্যাস এবং অনুবাদ। কিন্তু আপনি যে ব্যাংকিংয়ের উপর যে বইগুলো লিখেছেন, অর্থনীতির উপরে বিশেষ করে, যেটা মূল উপজীব্য, তো প্রকাশকদের সেই বিষয়ে আগ্রহটা একটু কম কেন? না, আগ্রহ কম আমি বলবো না। আমার একটি বই আছে, বইটার নাম হচ্ছে সবার জন্য হিসাবশাস্ত্র। এই বইটি অবসর প্রকাশনা বের করেছিল, এবং এই বইটি তাদের যতগুলো বই বিক্রি হয়েছে এই জাতীয় বইয়ের মধ্যে সবচেয়ে বেশি বিক্রিত বই। এবং এইরকম ব্যাংকগুলো, বিভিন্ন ব্যাংক এই বইটি তারা বাল্ক অর্ডার দিয়ে নিয়ে গেছে। একটি ব্যাংক 100 কপির অর্ডার দিয়েছে, কোনো ব্যাংক 50 কপি অর্ডার দিয়েছে। ওরা কিন্তু বারবার ছেপে দিতে হয়েছে। সুতরাং এই ব্যাপারে যে আগ্রহ কম আমি বলবো না, বিকজ আমি খুবই ভালো সাড়া পেয়েছি বিভিন্ন অর্থনীতি ব্যাংকিং বিষয় বইগুলো, কিন্তু বাল্ক হিসাব ব্যাংকগুলো কিনে নিয়ে যায়, পাঠকরা তো কিনছেনই। সুতরাং আগ্রহ কম আমি বলবো না। আমি বরং ওইভাবে সাপ্লাই দিতে পারছি না যে যদি এরকম বই আমি দিতে পারতাম, এগুলো কোনো আগ্রহ কারো কোনো প্রকাশক কম নেই, বিকজ এগুলো বিভিন্ন ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো তারা কিনে নিয়ে যেতে চায়। এটা আমি যখন 2004 সালে প্রথম বইটি লিখি হিসাব বিজ্ঞানের উপরে, এইটিও তখন আমি তো মুম্বাইতে থাকতাম। আমি মুম্বাইতে থাকা অবস্থায় বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে বইগুলো বাল্ক হিসাবে কিনে নিয়ে গেছে। এটা নিয়ে আগ্রহ কম আছে বলে আমি মনে করি না। এই মুহূর্তে কি লিখছেন? শেষ প্রশ্ন। এই মুহূর্তে আমি লিখছি, আমি খুব রিসেন্টলি আমি 2টো দেশ ভ্রমণ করে এসেছি, তুরস্ক এবং গ্রিস। তার উপরে কিছু লেখা তৈরি করবে। কিন্তু কলকাতা থেকে অলরেডি একজন আমার কাছে, যেহেতু আমার ফেসবুক পোস্ট দেখে, কলকাতা থেকে একটা ভ্রমণ পত্রিকার সম্পাদক
তিনি অলরেডি আমাকে বলেছেন আমাকে একটা লেখা একটু করে দিতে হবে শারদীয় সংখ্যায়, ওইটা দিয়ে শুরু করে তারপরে বাকিগুলো নামাবো আর কি। ভাই অনেক অনেক শুভকামনা আপনার জন্য, ভালো থাকবেন আপনি। ধন্যবাদ আপনাকে, আপনি আমার জীবনে অনেক কিছু খবরটাও নিয়ে বসছেন, বুঝলাম যে আপনার সাথে কথা বলতে সাবধানে বলা উচিত আর কি। না, আরেকটা বিষয় হচ্ছে অনেক কথা লেখকের নিজেরও মনে থাকে না, একটু মনে করিয়ে দিলে, স্মৃতিতে একটু ঝাঁকুনি দিলে অনেক কিছু বের হয়ে আসে। আপনার জন্য শুভকামনা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখন বিদায় নেব। বিদায় নেওয়ার আগে অবশ্যই অতিথিকে বই উপহার দিব আলু ঘরের সৌজন্যে। এই অনুষ্ঠানটি প্রচার হয় প্রতি রবিবার রাত 8:30টায়, আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জিটিভির ইউটিউব চ্যানেলে। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি, ইকবাল খন্দকার। আল্লাহ হাফেজ।